তো হ্যালো ভাই সব, আমি সৌরভ আর স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল দা তথ্য আলোচনাতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পলিটি এর একটি গুরুত্বপূর্ণ বিষয়, দা প্রস্তাবনা বা দা প্রিএম্বল। তো এটি হলো কিন্তু তোমার একটা স্ট্যাটিক চ্যাপ্টার। তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই যে স্ট্যাটিক বিষয়বস্তুগুলি, এগুলো আমাদের পড়ে লাভ কি? তো সর্বপ্রথমে বলি, স্ট্যাটিক বিষয়গুলো তো পরিবর্তন হয় না। একবার যদি পড়া থাকে, তাহলে যদি সেই টপিক থেকে প্রশ্ন আসে বা সেই টপিক নির্ভর কোনো প্রশ্ন আসে, সেগুলিকে আমরা কিন্তু সহজে ধরে নিতে পারি। হুম, সহজে ক্যাচ করতে পারি। আর এখনকার দিনে তোমার এই যে জেনারেল অ্যাওয়ারনেস পোর্শনটা আসে পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সামগুলোতে, সেখানে অনেকটাই তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে ভরপুর থাকে। হ্যাঁ, উদাহরণ হিসেবে তুমি যদি ধরে নাও, ইকোনমিক্স থেকে আসার সম্ভাবনা বেশি। তাছাড়া তোমার পলিটি আছে। হুম, এই যে পলিটি, তাছাড়া তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আছে, এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রেও আসে, এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রেও আসে। বিভিন্নভাবে আসে। যেমন কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো একটা কিওয়ার্ড ধরে নাও। যেমন কোথাও ধরে নাও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এই যে অ্যাসিড রেন, এটা তোমার একটা স্ট্যাটিক বিষয়। জিওগ্রাফি থাকে। হুম, এনভায়রনমেন্টও থাকে। হুম, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রেও থাকে। দেখো, এই সমস্ত জিনিসগুলো যে অ্যাসিড রেন, এটা কিন্তু আমাদের যদি জানা থাকে, পরবর্তীকালে যদি কোনো খবরের কাগজে আসে বা কোনো হেডলাইন আসে, তাহলে সহজে আমরা এটা ধরে নিতে পারবো, কারণ আমরা জানি যে অ্যাসিড রেনটা তোমার এনভায়রনমেন্ট নয়তো জিওগ্রাফির একটা স্ট্যাটিক বিষয়। অ্যাসিড রেন সম্বন্ধে আমরা পড়েছি, তাই আমাদেরকে এই যে স্ট্যাটিক বিষয়বস্তুগুলি, এগুলো কিন্তু আমাদেরকে একটু জানা দরকার। হুম, তেমনি তুমি ধরে নাও ইকোনমিক্স এর ক্ষেত্রে, ইকোনমি, তোমার জিডিপি আছে, রেপো রেট আছে। হুম, এগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, এই সমস্ত জিনিসগুলো, স্ট্যাটিক বিষয়বস্তুগুলি। হুম, কোনো একটা আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর উদাহরণ দিচ্ছি, ধরে নাও। হুম, আহ, কোনো একটা উদাহরণ দাও, কোনো একটা উদাহরণ। ধরে নাও এখানে একটা উদাহরণ আছে তোমার, ইনক্লুসিভ গভর্নেন্স। ইনক্লুসিভ গভর্নেন্স একটা হেডলাইন পড়ছি, ধরে নাও যে এই ইনক্লুসিভ গভর্নেন্স প্রতিবন্ধী নাগরিকদের সরকারি পরিষেবায় অংশগ্রহণ বাড়াবে, ধরে নাও। এখানে আমি একটা হেডলাইন নিয়ে নিচ্ছি, ওটা যে ইনক্লুসিভ গভর্নেন্স প্রতিবন্ধী নাগরিকদের সরকারি পরিষেবায় অংশগ্রহণ বাড়াবে। তো এই যে ইনক্লুসিভ গভর্নেন্স জিনিসটা কি? এই জিনিসটা হলো তোমার যে এমন একটা প্রশাসনিক ব্যবস্থা যেখানে সমাজের সব শ্রেণীর মানুষ সমান সুযোগ পায়। হুম, আর এই যে ইনক্লুসিভ গভর্নেন্স, এই যে এই ব্যাপারটা, এটা কিন্তু হলো তোমার আমাদের যে পলিটি আছে, এই পলিটির আমার যে মৌলিক অধিকার আছে বা ফান্ডামেন্টাল রাইট আছে, সেই ফান্ডামেন্টাল রাইটের সামাজিক সমতা বিষয়টি থেকে কিন্তু আমরা পেয়ে থাকি ইনক্লুসিভ গভর্নেন্স। হ্যাঁ, ইনক্লুসিভ গভর্নেন্স মানেটা কি? সমান সুযোগ। সমান সুযোগ মানে এটা তোমার সমতার আন্ডারে পড়ছে, তাই সামাজিক সমতা। অতএব এই যে আমার ফান্ডামেন্টাল রাইট, এই ব্যাপারটা আমার জানা ছিল, যে পলিটির ফান্ডামেন্টাল রাইট, এর সামাজিক সমতা ব্যাপারটি আমার জানা ছিল, তাই আমি ইনক্লুসিভ গভর্নেন্স ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারলাম, ভালোভাবে ধরতে পারলাম। হুম, তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, স্ট্যাটিক গুলো ভালোভাবে একটু জানতে হবে, বর্তমানে বিভিন্ন সাম্প্রতিক ঘটনা বোঝার ক্ষেত্রে বা সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানার ক্ষেত্রে, ভালোভাবে যাচাই করার ক্ষেত্রে। হুম, চলো নেক্সট আমাদের আসা যাক, প্রস্তাবনা। প্রস্তাবনা হলো সংবিধানের ভূমিকা, ইন্ট্রোডাকশন। এই যে ইন্ট্রোডাকশন, ভূমিকা। হুম, এখানে বলা হয়েছে ভারত কেমন রাষ্ট্র, যেমন সার্বভৌম হতে পারে, সমাজতান্ত্রিক হতে পারে, ধর্মনিরপেক্ষ হতে পারে, গণতান্ত্রিক হতে পারে,
প্রজাতান্ত্রিক হতে পারে না, প্রজাতান্ত্রিক এগুলো, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো। তো এগুলো আছে, এগুলো সম্বন্ধে বলা হয়েছে প্রস্তাবনাতে। তো আমি বলছি যে প্রথমেই একটা আমাদের প্রশ্ন করা যায় নিজেদেরকে, আমরা যখন কোনো বই পড়া শুরু করি, তখন সেই বই পড়া শুরু করার আগে আমরা অনেক সময় কিন্তু একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন পেয়ে থাকি, এই ব্যাপারটা। হুম। তো এই যে ইন্ট্রোডাকশনটা বা পরিচয়টা আমরা পড়ি তো, হ্যাঁ, এই যে ভূমিকা, এটা পড়েই কিন্তু আমরা বুঝতে পারি যে বইটি কি নিয়ে লেখা হয়েছে এবং লেখকের এক্ষেত্রে উদ্দেশ্যটা কি। ঠিক একইভাবে ভারতীয় সংবিধানেরও কিন্তু একটি ভূমিকা রয়েছে, আর এই ভূমিকাকে বলা হয় প্রস্তাবনা, বা ইংরেজিতে বলা হয়, এক মিনিট ডিস্টার্ব করছি, প্রিয়াম্বল। হুম। তো অর্থাৎ ভারত এক্ষেত্রে কেমন রাষ্ট্র হবে, দেশের জনগণের কি কি আদর্শ থাকবে এবং সংবিধান রচনার মূল লক্ষ্য কি, এসবের বিষয়ের, এই সমস্ত বিষয়গুলির সংক্ষিপ্ত পরিচয় কিন্তু আমরা প্রস্তাবনায় পাই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে যে প্রস্তাবনা কিন্তু নিজে সংবিধানের সব ধারার বিস্তারিত ব্যাখ্যা দেয় না, বরং সমগ্র সংবিধানকে বোঝার জন্য একটি দিক নির্দেশনা বা গাইডিং প্রিন্সিপাল হিসেবে কাজ করে। তো প্রস্তাবনা নিজে কিন্তু সংবিধানের সব ধারার বিস্তারিত ব্যাখ্যা দেয় না, বরং সমগ্র সংবিধানকে বোঝার জন্য এটি একটি দিক নির্দেশনা বা গাইডিং প্রিন্সিপাল হিসেবে কাজ করে। হুম। এখানে চলে আসো যে ভারতীয় সংবিধান 26শে নভেম্বর 1949 সালে গণপরিষদ দ্বারা কিন্তু গৃহীত হয়। গণপরিষদ দ্বারা কিন্তু গৃহীত হয়, অ্যাডপ্টেড হয়, অ্যাডপ্ট হয়। আর এখানে কিন্তু আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে 26শে জানুয়ারি 1949টা সংবিধান গৃহীত হওয়ার দিন, কিন্তু সেদিন থেকে পুরো সংবিধান কিন্তু কার্যকর হয়নি। সংবিধান সম্পূর্ণভাবে কার্যকর হয়, এই যে দেওয়া আছে 26শে জানুয়ারি 1949 সালে। আর এই দিন থেকেই ভারত কিন্তু একটি সার্বভৌম, হুম, সার্বভৌম তোমার আহ, গণতান্ত্রিক, ডেমোক্রেটিক বা ডেমোক্রেসি, তোমার প্রজাতন্ত্র, এই যে এই ব্যাপারগুলো প্রধানত আত্মপ্রকাশ করে 26শে জানুয়ারি 1949 সালে ভারতীয় সংবিধানে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু গৃহীত করা হয়, বা সরি আত্মপ্রকাশ করে ভারতীয় সংবিধান। তো এই যে রিপাবলিক ডে, তাই আমরা বলতে পারি যে 26শে জানুয়ারি 1949 সালে এটা তো কার্যকর হয়, তাই আমরা 26শে জানুয়ারি এই দিনটিকে রিপাবলিক ডে হিসেবে আমরা পালন করে থাকি। তো এখন একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে 26শে জানুয়ারি 1949 ভারতবর্ষ একটা সভেরাইন, অর্থাৎ সার্বভৌম, ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক, আর রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেও কিন্তু উনিশ এই যে আরো তিনটা ব্যাপার, যেমন ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, ইন্টিগ্রিটি বা ঐক্যতা, এই তিনটি জিনিস সেদিন কিন্তু যুক্ত হয়নি। এটি পরবর্তীকালে তোমার কত সালে, 1976 সালে, 1976 সালে কি হয়েছিল, ভারতীয় সংবিধানের 42তম সংবিধান সংশোধন বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল এই দিনেই। এই যে 1976 সালে, এই বছরে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক এবং ঐক্যতা, বা যেটার ইংরেজি বলি আমরা ইন্টিগ্রিটি, এই তিনটি শব্দ প্রস্তাবনাতে যুক্ত করা হয়। তো এখন একটা আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখতে হবে যে এই যে ব্যাপারটা,
ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তৈরির ধারণা কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু 1946 সালের 13 ডিসেম্বর গণপরিষদে তোমার অবজেক্টিভ রেজুলেশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাব কিন্তু উত্থাপন করেছিলেন। সেই উদ্দেশ্য প্রস্তাব সাধারণ সাধারণ কি বলা যাবে না, সেই উদ্দেশ্য প্রস্তাবটা কিন্তু স্বাধীন ভারতের রাষ্ট্র কেমন হবে এবং রাষ্ট্রের মূল লক্ষ্য কি হবে, এই সমস্ত জিনিস কিন্তু উল্লেখ করা হয়েছিল। পরে সেই উদ্দেশ্য প্রস্তাবের ভাবধারা অনুসরণ করেই ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা কিন্তু তৈরি করা হয়। এই যে পণ্ডিত জওহরলাল নেহেরু তৈরি করা এবং 1946 সালের 13 ডিসেম্বর গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাব বা অবজেক্টিভ রেজুলেশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কোনটা, তৈরি করা হয়েছে এই যে প্রস্তাবনা বা প্রিয়াম্বল ব্যাপারটা। হুম কিসের উপর ভিত্তি করে? অবজেক্টিভ রেজুলেশনের উপর ভিত্তি করে, অবজেক্টিভ রেজুলেশন বা উদ্দেশ্যমূলক প্রস্তাবের উপর ভিত্তি করে। নেক্সট চলো, সার্বভৌম। এখন আমরা এই সার্বভৌম শব্দটার অর্থ বুঝবো। এখানে তোমার দেওয়াই আছে যে নিজের দেশের সব কাজ ও নিয়ম নিজেরাই ঠিক করাকে বলে সার্বভৌম। আরেকটা সংজ্ঞা যদি আমরা বলতে খুঁজি তাহলে অন্য কোনো দেশের আদেশ বা নিয়ন্ত্রণ ছাড়াই নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সার্বভৌম বলে। এই দুটো হলো প্রধানত তোমার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। হুম কিসের বৈশিষ্ট্য? এই যে সার্বভৌমের বৈশিষ্ট্য, সোভেরাইনের বৈশিষ্ট্য। নিজেরাই নিজের দেশের সব কাজ ও নিয়ম নিজেরাই ঠিক করার ক্ষমতাকে বলে সার্বভৌম, এবং অন্য কোনো দেশের আদেশ বা নিয়ন্ত্রণ ছাড়া নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে সার্বভৌম বলে। তো চলো আমরা বিস্তারিতভাবে বুঝি ব্যাপারটা। হুম সার্বভৌম বলতে বোঝায় ভারতের ক্ষেত্রে ভারত নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। দেশের আভ্যন্তরীণ বা বৈদেশিক কোনো বিষয়ে অন্য কোনো দেশ ভারতের ওপর নির্দেশ চাপিয়ে দিতে বা নির্দেশ দিতে পারে না। ভারতের স- আহ, ভারতের সরকার দেশের স্বার্থ অনুযায়ী কিন্তু স্বাধীনভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে। হুম যদি আমি সহজভাবে বলতে চাই তাহলে ভারত কিন্তু কারো অধীন নয়। ভারত নিজের ইচ্ছায় নিজের দেশ পরিচালনা করে কিন্তু, এটাই হলো সার্বভৌমের অর্থ। তাহলে সার্বভৌমের অর্থ কি? সার্বভৌমের অর্থ হলো অন্য কোনো দেশের আদেশ বা নিয়ন্ত্রণ ছাড়া নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজের দেশের সব কাজ ও নিয়ম নিজেরাই ঠিক করার ক্ষমতা। এটাই হলো সার্বভৌম বা সোভেরাইন। হুম তো ভারতবর্ষ কিন্তু একটা সার্বভৌম রাষ্ট্র, কিন্তু আন্তর্জাতিক সহযোগিতার জন্য বিভিন্ন ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ভারতবর্ষ কিন্তু জড়িত আছে। উদাহরণ হিসেবে যদি আমরা বলি তাহলে ইউএন, যেটার নাম হলো ইউনাইটেড নেশনস, যেটা ফুল ফর্ম। হুম বাংলাতে যাকে বলি জাতিসংঘ। আর তাছাড়াও আরো উদাহরণ দিতে গেলে হবে তোমার ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা। তাছাড়াও আরো যদি উদাহরণ দিতে চাই তাহলে তোমার আছে ব্রিক্স। হুম তাছাড়াও তোমার আছে ডাব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই যে ব্রিক্স, এই ব্যাপারটা কি কিন্তু বলতো, এই যে ব্রিক্স ব্যাপারটা হলো একটা এশিয়ান অর্গানাইজেশন। না, এশিয়ান অর্গানাইজেশন কিন্তু এই ব্যাপারটা বলা যাবে না। এই ব্রিক্সের ফুল ফর্ম কি? ব্রিক্সের ফুল ফর্ম হলো তোমার ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে তোমার চায়না, আর এস দিয়ে সাউথ আফ্রিকা। ব্রিক্স এটা একটা আন্তর্জাতিক সংগঠন। আর তাছাড়া আমরা বলতে পারি সার্ক। হুম এটার বাংলা মানে কি? এটার বাংলা মানে হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তাছাড়াও তোমার G20 আছে। হুম আর কমনওয়েলথ অফ দ্য নেশনস আছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন আছে। এই যে একটা উদাহরণ, এই যে কমনওয়েলথ অফ দ্য নেশন, কমনওয়েলথ অফ নেশন, এই যে ব্যাপারটা, এটা কি? কমনওয়েলথ অফ দ্য নেশনস এটা হলো কিন্তু একটি আন্তর্জাতিক সংস্থা। আর এই যে
এই সমস্ত আন্তর্জাতিক সংস্থার সদস্য হওয়ার ফলে ভারতের সার্বভৌমত্ব কিন্তু নষ্ট হয়ে যায় না। কেন? কেন নষ্ট হয়ে যায় না? কারণ এই যে কমনওয়েলথ, একটা উদাহরণ নিই শুধুমাত্র আন্তর্জাতিক সংস্থাগুলো। এই যে কমনওয়েলথ অব দ্য নেশন, এটা কিন্তু একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এর সদস্য হওয়ার ফলে ভারতের ওপর কোনো রাষ্ট্রের আইনগত কর্তৃত্ব প্রতিষ্ঠা কিন্তু হয় না। ভারত নিজের আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি স্বাধীনভাবে নির্ধারণ করে। তাই ভারত সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র। হুম তাই ভারত সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র, কারণ ভারত নিজের আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি স্বাধীনভাবে নির্ধারণ করে। তাই ভারত সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র। যদিও ভারতবর্ষ এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলির সাথে জড়িত। হুম আর কিছু বলার নেই এক্ষেত্রে, শুধুমাত্র একটু জেনে রাখো সার্বভৌম ব্যাপারটা। চলে আসি সমাজতান্ত্রিক। এই সমাজতান্ত্রিক ব্যাপারটা কি? সমাজতান্ত্রিক বলতে বোঝায় রাষ্ট্র এমন একটি ব্যবস্থা গড়ে তোলে যেখানে সকল নাগরিকদের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সমতা নিশ্চিত করার চেষ্টা করা হয়। তো এই যে সমাজতান্ত্রিক কথাটার অর্থ একটু আমরা ভালোভাবে বুঝবো। সমাজতান্ত্রিক বলতে সহজ ভাষায় বোঝায় যে যে কোনো রাষ্ট্র এমনভাবে দেশ চালানোর চেষ্টা করে যাতে সমাজের সব মানুষের উন্নতি হয় বা সমাজের সকল মানুষ উন্নতির সুযোগ পায়। ধনী গরিবের মধ্যে যাতে খুব বেশি পার্থক্য না থাকে, সবাই যাতে পড়াশোনা করতে পারে, চিকিৎসা ভালোভাবে পায়, কাজের সুযোগ পায় এবং ভালোভাবে কিন্তু বাঁচতে পারে, সেদিকে সরকার বিশেষ গুরুত্ব দেয়। সমাজতান্ত্রিক হতে গেলে সেদিকে সরকারকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। তবে একটা বিষয় মনে রাখবে যে সমাজতান্ত্রিক মানে এই নয় যে সবার টাকা পয়সা সমান হবে, এটা নয়। সমাজতান্ত্রিক মানে যে সবার টাকা পয়সা সমান হবে। এর আসল উদ্দেশ্য হলো যে কেউ যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে এবং সবাই কিন্তু নিজের জীবন ভালোভাবে গড়ার সুযোগ পায়। সমস্ত সুযোগ যেন সমাজের সকল শ্রেণীর মানুষ পায়, ধনী গরিব ভেদাভেদ এক্ষেত্রে যেন না হয়। হুম তো এখন একটা আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে অর্থনৈতিক ও সামাজিক সমতার ব্যাপারটা, এটা কি জিনিস? তো এই যে অর্থনৈতিক ব্যাপারটা, এটা মানে কি? অর্থনৈতিক সমতা বলতে বোঝায় যে সমাজের প্রত্যেক মানুষ যেন নিজের জীবন চালানোর সুযোগ পায়, কাজের সুযোগ পায়, ন্যায্য মজুরি পায়, সকলে সমান শিক্ষা পায়, চিকিৎসা ব্যবস্থায় যেন সমান সুযোগ পায়, জীবনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা যেন ধনী গরিব ভেদাভেদে বা উচ্চ মধ্যবিত্ত নিম্নবিত্ত ভেদাভেদে কেউ যেন এই সুযোগ সুবিধা, বিভিন্ন ধরনের যে সমস্ত সুযোগ সুবিধা গভর্নমেন্ট দ্বারা প্রোভাইড করা হয় বা বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা, একটা কোনো অঞ্চলের সামাজিক সুযোগ সুবিধা যেন সবাই ভেদাভেদ না করে সবাই যেন সমানভাবে পায়। কেউ যেন শুধুমাত্র গরিব বলেই বঞ্চিত না হয়ে যায়। এটা হলো তোমার অর্থনৈতিক সমতা। আর এই যে সামাজিক সমতা, এই ব্যাপারটা কি? তো সর্বপ্রথমে বলি এই যে সামাজিক সমতা ব্যাপারটা, সামাজিক সমতা বলতে বোঝায় যে সমাজে সবাই সমান মর্যাদা পাবে। ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ বা জন্মের কারণে কারোর সঙ্গে কোনরূপ যেন ভেদাভেদ বা বৈষম্য করা যাবে না। সবাইকে সমান সম্মান ও সমান সুযোগ যাতে দেওয়া হয়। হ্যাঁ তো সহজ করে এ কথাটা মনে রাখবে যে অর্থনৈতিক সমতা মানে হলো তোমার জীবিকা ও অর্থনৈতিক সুযোগ সুবিধার সমতা, আর সামাজিক সমতা মানে হলো সমাজ ও মর্যাদার সুযোগের সমতা। হুম সমাজে মর্যাদা আর সুযোগের সমতা, সবাই যেন সমান মর্যাদা পায়, সবাই যেন সমান সুযোগ লাভ করে সমাজে। এই যে সমাজতন্ত্র, অর্থাৎ সবার জন্য সমান সুযোগ ও বৈষম্য কমানো। তো সমাজতন্ত্র বলে এমন সমাজতন্ত্র বলতে এমন একটি ব্যবস্থা বোঝায় যেখানে সরকার সমাজের সব মানুষের কথা ভেবে কাজ করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, সমাজে বৈষম্য কমানোর চেষ্টা করা। ধরো সাপোজ একজন খুব ধনী পরিবারের ছেলে, হুম একজন খুব কিন্তু রিচ পরিবারের ছেলে, আরেকজন কিন্তু তোমার গরিব পরিবারের ছেলে। হ্যাঁ
গরিব লোক আর একজন বড় লোক, এক কথায় বলতে গেলে। তো রাষ্ট্রের ক্ষেত্রে চেষ্টা করবে একজন ধনী পরিবারের ছেলে আর একজন খুব গরিব পরিবারের ছেলে। এক্ষেত্রে রাষ্ট্র চেষ্টা করবে যাতে শুধু গরিব বলে দ্বিতীয় ছেলেটি সামাজিক বিভিন্ন সুযোগ সুবিধা, বিশেষ করে ছেলেটি পড়াশোনা, চিকিৎসা বা চাকরির সুযোগ থেকে বঞ্চিত না হয়ে যায়। কেন? শুধুমাত্র গরিব বলে। আবার সমাজে কেউ ধর্ম, জাত, বর্ণ বা অর্থের কারণে যেন অবহেলার শিকার না হয়। রাষ্ট্র এক্ষেত্রে চেষ্টা করবে যে বিভিন্ন ধরনের এই যে সামাজিক সমতাটা সবার মধ্যে যেন জারি থাকে, আর সমাজে কেউ ধর্ম, বর্ণ, জাত ও অর্থের কারণে অবহেলার শিকার না হয়ে যায়, সেদিকেও রাষ্ট্র কিন্তু এখানে নজর রাখে। এটা আমি সমাজতন্ত্রের বেসিসে বলছি, যদিও এটা শতভাগ মানা হয় না রাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারা। হুম আজকাল দেখছোই তো ব্যাপারটা, পলিটিক্যাল সিস্টেমটা। তবে একটা বিষয় কিন্তু মনে রাখবে যে সমাজতন্ত্র মানে এই নয় যে সবার টাকা পয়সা একেবারে সমান করে দেওয়া হবে। এর আসল উদ্দেশ্য হলো প্রত্যেক মানুষ যেন নিজের যোগ্যতা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ পায়, এবং কেউ যেন শুধু সভা অভাবের কারণে এক্ষেত্রে পিছিয়ে না পড়ে। হুম এই কারণে সরকার বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। কি মূলক প্রকল্প? জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। তো যাতে সাধারণ মানুষের জীবন আরো একটু ভালো হয়, হুম বর্তমানের থেকে একটু উন্নত হয়। আর এক কথায় ক্ষেত্রে এক কথায় এক্ষেত্রে মনে রাখবে যে সমাজতন্ত্র মানে হলো সবার জন্য সমান সুযোগ তৈরি করা, সমাজে সমাজ বৈষম্য ব্যাপারটা এক্ষেত্রে যতটা সম্ভব কমানোর চেষ্টা করা। হুম এগুলো কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। চলো নেক্সট, গণতন্ত্র, ডেমোক্রেসি। হুম যদি ডেমোক্রেটিক বলা হয় তাহলে সেক্ষেত্রে গণতান্ত্রিক হবে। ডেমোক্রেসি মানে হলো এক্ষেত্রে গণতন্ত্র। হুম এখন আমরা এই গণতন্ত্র কথাটার অর্থ বুঝবো। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? যে শাসন ব্যবস্থায় জনগণ ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করে তাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা হয়। হুম তো চলো আমরা এই গণতন্ত্র এর অর্থ বুঝবো ভালোভাবে। তো গণতন্ত্র কিন্তু দুটি শব্দ নিয়ে গঠিত হয়। এক নম্বর হলো তোমার গণ, আর দ্বিতীয় নম্বর হলো তন্ত্র। তো এই গণ ব্যাপারটা কি? গণ ব্যাপারটা মানে হলো তোমার পাবলিক বা জনগণ। আর এই যে তন্ত্র ব্যাপারটা, এটা হলো তোমার শাসন ব্যবস্থা। হুম অর্থাৎ গণতন্ত্র বলতে আমরা বুঝি যে কোনো একটি স্থানে গণতন্ত্র, কোনো একটি অঞ্চলে গণতন্ত্র বজায় আছে, কোনো একটি দেশে গণতন্ত্র বজায় আছে। এই কথাটি মানে হলো সেই অঞ্চল বা সেই দেশে জনগণের শাসন বজায় আছে। হুম তাহলে গণতন্ত্র কথাটির অর্থ কি? জনগণের শাসন, এক কথায় বলতে গেলে। আগেকার দিনে কিন্তু এই যে আগেকার দিনে কিন্তু পৃথিবীর অনেক দেশে রাজতন্ত্র ছিল। হুম পৃথিবীর অনেক দেশে রাজতন্ত্র ছিল। তখন রাজাই সব সিদ্ধান্ত নিতেন, সাধারণ মানুষের মতামতের তেমন কোনো এখানে মূল্য ছিল না। তো যে দেশের মানুষ, সেই দেশের শাসক বেছে নেওয়ার অধিকারই কিন্তু মানুষেরই থাকা উচিত। হ্যাঁ, উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই উচিত। যে কোনো একটা দেশে, যে দেশের মানুষ, সেই দেশের শাসক বেছে নেওয়ার অধিকারই অধিকারও কিন্তু সেই অঞ্চলের মানুষেরই থাকা উচিত। হুম আর এই যে চিন্তাধারা, এটা থেকেই কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকাশ শুরু হয়। ভারতও কিন্তু স্বাধীন হওয়ার পর এই ব্যবস্থাকেই গ্রহণ করে। তো এখন প্রশ্ন হলো যে গণতন্ত্রে সরকার কিভাবে গঠিত হয়? গণতন্ত্রে দেশের জনগণ কিন্তু ভোট দেয়, আর যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক জোট জনগণের বেশি সমর্থন পায়, তারাই কিন্তু এক্ষেত্রে সরকার গঠন করে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলতে চাই, তাহলে সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসে কিন্তু। হুম আবার যদি সরকার এক্ষেত্রে ভালো কাজ না করে ক্ষমতায় আসার পর, তাহলে পরবর্তী নির্বাচনে জনগণ অন্য দলকে ক্ষমতায় আনতে পারে। এটা হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র। হুম 1 মিনিট। তাই আমরা বলতে পারি যে গণতন্ত্রে জনগণের সব থেকে বড় শক্তি, জনগণের পাওয়ার কিন্তু সব থেকে আগে।
এই কারণে বলা যায় যে গণতন্ত্রে জনগণই কিন্তু প্রকৃত শাসক। ভারতীয় সংবিধান কিন্তু প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোট দেওয়ার অধিকার দিয়েছে। ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ বা ধনী গরিব এসবের ভিত্তিতে ভোটের অধিকার বা ভোটাধিকার কিন্তু আহ, কেড়ে নেওয়া যায় না। প্রত্যেক ভোটের মূল্য এখানে সমানভাবে দেখা হয়। তাই একজন তাই একজন সাধারণ শ্রমিকের ভোটের যে মূল্য, একজন বড় ব্যবসায়ী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের ভোটেরও কিন্তু ঠিক ওই একই মূল্য। হুম এই সমান ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম বড় বৈশিষ্ট্য। তবে শুধু এই যে ভোট দিলেই গণতন্ত্র সম্পূর্ণ হয়ে যায় না। গণতন্ত্রে আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, বিরোধী দলের ভূমিকা, স্বাধীন বিচার ব্যবস্থা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোনো একটি মিডিয়া সরাসরি কোনো নেতাকে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিজেদের বক্তব্য রাখতে পারে, কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে। এই যে এই ব্যাপারটা, এটা হলো তোমার সংবাদ মাধ্যমের স্বাধীনতা। হুম আহ, তাই একথায় আমাদেরকে মনে রাখতে হবে, যে শাসন ব্যবস্থায় জনগণ ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন করে এবং শেষ পর্যন্ত জনগণই কিন্তু রাষ্ট্র ক্ষমতার প্রকৃত উৎস, সেই শাসন ব্যবস্থাকে এই ক্ষেত্রে গণতন্ত্র বলা হয়। হুম বা ডেমোক্রেসি বলা হয়, বা এই ব্যাপারটাই। এই যে এখানে একটা ছবি আমি দিয়েছি, এটা কিন্তু ভালোভাবে একটু লক্ষ্য করো। এই যে ছবিটা, এই ছবিটা কি বোঝাচ্ছে? এই ছবিটা বোঝাচ্ছে যে রাজতন্ত্র ব্যাপারটা বোঝাচ্ছে। এখানে রাজার ক্ষমতাই চূড়ান্ত ক্ষমতা। হুম আমরা সবাই জানি যে ভোট দিয়ে সরকার নির্বাচন করা হয়, কিন্তু এই যে ভোট ব্যবস্থা বা এই যে ইলেকশন ব্যবস্থা, এটা কিন্তু আগে ছিল না। হুম অনেক আগে পৃথিবীর বেশিরভাগ দেশই কিন্তু রাজতন্ত্র ছিল। অর্থাৎ একজন রাজা দেশের একজন রাজা, এই যে ইনি ইনি কিন্তু দেশের আহ, সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন। একজন রাজাই দেশের সব সিদ্ধান্ত এক্ষেত্রে নিতেন। সাধারণ মানুষের মতামতের কিন্তু এখানে কোনো রকমই গুরুত্ব ছিল না। সাধারণ মানুষের মতামতের কিন্তু এখানে কোনো রকম গুরুত্ব ছিল না। হুম তবে তখনকার দিনে গণতন্ত্র ছিল, গণতন্ত্র বলা যায় ছিল। হুম তো তখনকার দিনে যে গণতন্ত্রটা আজকের মতো ছিল না। আজকের আমাদের যে ইলেকশন সিস্টেমস আছে তার মতো কিন্তু ছিল না। তখন নারী, দাস এবং বিদেশিরা ভোট দিতে পারতেন না। শুধু কিছু প্রাপ্তবয়স্ক পুরুষ নাগরিকই, শুধু একমাত্র সিনিয়র ম্যান সিটিজেনশিপ কেবলমাত্র এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার পেতেন। হুম যে কে রাজা হবে, কাকে রাজা রাজা করব। এটা প্রধানত আমাদের বলতে পারি খুব আংশিক গণতন্ত্র এক্ষেত্রে বোঝাই ছিল। এরপর অনেক শতাব্দী ধরে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ নিজেদের অধিকার নিয়ে আন্দোলন শুরু করতে থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1215 সালে ইংল্যান্ডে বা যে যে ম্যাগানা কার্টা, ইংল্যান্ডে 1215 সালে যে ম্যাগানা কার্টা ছিল, সেটা কি, এই যে জিনিসটা কি ম্যাগানা কার্টা জিনিসটা কি, 1215 সালে ইংল্যান্ডে যে ম্যাগানা কার্টা পাস হয় সেটা কি? সেটা হলো আসলে একটি দলিল। হুম সেটি কি বলতো? সেটি হলো একটি দলিল। হ্যাঁ 1215 সালে ইংল্যান্ডে ম্যাগনা কার্টা রাজাদের ক্ষমতার উপর প্রথম বড় নিয়ন্ত্রণ আনে। ম্যাগনা কার্টা মানে কি? ম্যাগনা কার্টা কথাটির অর্থ কি? ম্যাগনা কার্টা হলো কোনো একটি রাজার একচেটিয়া আধিপত্যকে জনগণ দ্বারা উচ্ছেদ করা ও সেখানে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। এটাই কিন্তু হলো ম্যাগনা কার্টা। হুম এই যে সেখানে জনগণের শাসন, সেখানে একচেটিয়া আধিপত্যকে উচ্ছেদ করে দিয়ে সেখানে জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য একটি লিখিত দলিল হলো এই ম্যাগানা কার্টা, 1215 সালে যেটা পাশ হয়েছিল। হুম এরপর ধীরে ধীরে যত সময় যেতে থাকে, ধীরে ধীরে যত সময় এগোতে থাকে, মানুষের অধিকার নিয়ে কিন্তু নতুন নতুন চিন্তাধারা চারিদিকে ছড়িয়ে পড়ে অল ওভার ওয়ার্ল্ডে। তারপর তারপর দাঁড়াও।
তারপর কিন্তু তোমার এই যে 1776 সালে বলা যায় আমেরিকার স্বাধীনতা। হুম। আর 1789 সালে তোমার ফরাসি বিপ্লব। এই যে এই দুটো ব্যাপার, 1776 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব গণতন্ত্রের ধারণাকে কিন্তু আরো শক্তিশালী করে ফেলে। হুম। মানুষ এক্ষেত্রে বুঝতে শুরু করে, মানুষ এরপর ধীরে ধীরে বুঝতে শুরু করে যে দেশের শাসন ব্যবস্থা জনগণের ইচ্ছার উপরেই নির্ভর করা উচিত। ভারত স্বাধীন হওয়ার পর আমাদের সংবিধান প্রণেতারাও কিন্তু এই গণতন্ত্রকে গ্রহণ করেন। অবশেষে 1949 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে ভারতবর্ষ কিন্তু একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে। আজ ভারতবর্ষের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিক ভোট দিতে নিজেদের প্রতিনিধি ভোট দিতে এবং নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন। তাই এক কথায় আমাদেরকে একটু মনে রাখতে হবে যে গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে দেশের প্রকৃত ক্ষমতা জনগণের হাতে থাকে এবং জনগণ ভোটের মাধ্যমে নিজেদের সরকার কিন্তু নির্বাচন করতে পারে। হুম। এই যে এখানে একটা জিনিস দেখো, এই ব্যাপারটা 1776 সালে আমেরিকার স্বাধীনতার ব্যাপারটা। তো আমেরিকাও কিন্তু ইংরেজ শাসন প্রতিষ্ঠা ছিল এককালীন। হুম। এ সময় কিন্তু আমেরিকার কিছু অঞ্চল ব্রিটিশদের অধীনে ছিল। সম্পূর্ণভাবে কিন্তু আমেরিকা স্বাধীন ছিল না। এরপর এই যে ব্যাপারটা দেখো, 1607 সালে ইংল্যান্ডের তোমার জেমস টাউন, এই যে ইংল্যান্ডের জেমস টাউন, এখানে প্রথম স্থায়ী উপনিবেশ প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয়। আহ, স্থায়ী উপনিবেশ প্রতিষ্ঠা শুরু হয় 1707 সাল থেকে। কার আওতায় থাকে? ইংল্যান্ডের আওতায় থাকে। আমেরিকার কিছু অঞ্চল ইংল্যান্ডের আওতায় থাকে। এরপর ধীরে ধীরে 1783 সালের দিকে এসো। এই যে 1783 সাল, এই সালে প্যারিস চুক্তির মাধ্যমে কিন্তু আমেরিকাতে ইংরেজ শাসনের অবসান ঘটে। সম্পূর্ণ আমেরিকা স্বাধীনতা লাভ করে। কিসের মাধ্যমে যদি বলা হয়, কিসের মাধ্যমে স্বাধীনতা লাভ করে, তো এখানে উত্তরটা হবে তোমার ট্রিটি অফ প্যারিস। হুম। এই যে চুক্তির মাধ্যমে, ট্রিটি অফ প্যারিস 1783 সালে, এর মাধ্যমে কিন্তু বা প্যারিস চুক্তির মাধ্যমে কিন্তু উম, আমেরিকার সমস্ত আমেরিকা স্বাধীন হয়ে যায়। হুম। তাহলে তো আশা করি গণতন্ত্র সম্পর্কে আর ডাউট থাকা উচিত নয়। চলো নেক্সট এরপর আমরা আসি সমাজতন্ত্র। এই যে সমাজতন্ত্র, সরি প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্রের ব্যাপারটা কি? এই যে রিপাবলিক, এই প্রজাতন্ত্রের ব্যাপারটা কি? প্রজাতন্ত্র বলতে এমন একটি রাষ্ট্র ব্যবস্থাকে বোঝায় যেখানে দেশের রাষ্ট্রপ্রধান, যেখানে দেশের রাষ্ট্রপ্রধান তোমার সেই দেশের জনগণের ইচ্ছার ইচ্ছার উপর নির্বাচিত হন, বা সেই অঞ্চলের বা সেই রাষ্ট্রের ইচ্ছার ভিত্তিতে নির্বাচিত হন। সেই রাষ্ট্রের জনগণের ইচ্ছার ভিত্তিতে কিন্তু নির্বাচিত হন। রাষ্ট্রপ্রধান কোনো রাজা বা রানীর মতো বংশানুক্রমে ক্ষমতায় আসেন না, কিন্তু জনগণ হয় সরাসরি এক্ষেত্রে, নয়তো তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়। তাই প্রজাতন্ত্রে জনগণের মতামত ও সম্মতির বিশেষ গুরুত্ব রয়েছে এক্ষেত্রে। ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ভারতের রাষ্ট্রপ্রধান হলেন এক্ষেত্রে কে? ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান কে? ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান কিন্তু হলেন রাষ্ট্রপতি। হুম। রাষ্ট্রপতি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে অন্যতম। তিনি সেই দেশের নির্বাচিত প্রতিনিধির দ্বারা নির্বাচিত হন কিন্তু এখানে। সেই দেশের নির্বাচিত প্রতিনিধির দ্বারা কিন্তু নির্বাচিত হন। লোকসভা আছে, উম, বিভিন্ন ব্যাপার আছে, বিধানসভা আছে, লোকসভা আছে, রাজ্যসভা আছে। হুম। যে সমস্ত মেম্বার গুলো আছে তারা কিন্তু ভোট দেন এক্ষেত্রে। সহজভাবে মনে রাখা যায় যে দেশের রাষ্ট্রে না যে যে রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান কিন্তু জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন এবং বংশানুক্রমে ক্ষমতায় আসেন না, এই বংশানুক্রম ব্যাপারটা কিন্তু প্রজাতন্ত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যে রাজার ছেলেই রাজা হবে এমন কোনো ব্যাপার নেই।
দেশের রাষ্ট্রপ্রধানকে কিন্তু সেই দেশের জনগণ দ্বারা নির্বাচিত হতে হবে। এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, বংশানুক্রমে কিন্তু ক্ষমতায় আসেন না। এই যে রাষ্ট্র ব্যবস্থা, এটা হলো প্রধানত প্রজাতন্ত্র। হুম এই যে প্রজাতন্ত্র, এখানে দেখো লেখা আছে যে প্রজাতন্ত্র হলো এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে দেশের রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচিত হন। প্রজাতন্ত্রে রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন। তিনি কিন্তু বংশানুক্রমে ক্ষমতায় আসেন না। ঠিক আছে, তিনি কিন্তু বংশানুক্রমে ক্ষমতায় আসেন। এখানে যে 26 ব্যাপারটা আছে এটা আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে। চলো, প্রজাতন্ত্রে রাষ্ট্রের সর্বোচ্চ পদে যোগ্য যে কোনো নাগরিক সংবিধান অনুযায়ী নির্বাচিত হওয়ার সুযোগ পান। বললাম আমি আগে বোঝানোর সময়, এই ইনফরমেশন গুলো একটু পড়ে দেখছি শুধুমাত্র। জানুয়ারি 1949, 1949 সালের জানুয়ারি মাসে সংবিধান কার্যকর হওয়ায় 1950 সালের জানুয়ারি মাসে সংবিধান কার্যকর হওয়ার মাধ্যমে ভারতবর্ষ কিন্তু একটি প্রজাতন্ত্রে পরিণত হয় এবং সেই দিন থেকেই রাষ্ট্রপ্রধান হন। বোঝালাম একটু আগে। এক্ষেত্রে এই রিপাবলিক সম্পর্কে আমাদের আর বেশি কিছু জানার প্রয়োজন নেই। যদি কিছু প্রয়োজন থাকে কমেন্ট বক্সে লিখে দিও, পরবর্তী সেশনে আমি ওটা সম্বন্ধে বলবো। নেক্সট, সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে কয়েকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টস বা গুরুত্বপূর্ণ তথ্য। তো ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। যদি নির্ভুলভাবে বলতে চাই, বিশ্বের দীর্ঘতম লিখিত সার্বভৌম রাষ্ট্রের সংবিধান। চলো এই ব্যাপারটা বিস্তারিতভাবে বোঝা যাক। ভারতীয় সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। ভারতের সংবিধান হলো বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। এখন আমাদের যে প্রশ্ন হলো যে এটি এত বড় কেন? যে এটি এত বড় কেন? যেহেতু এখানে বলা হচ্ছে যে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান হলো ভারতীয় সংবিধান, তো এখন একটা আমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে এটি এত বড় কেন? এর প্রধান কারণ হলো ভারতের ভৌগোলিক আয়তন কিন্তু অনেক বড় এবং দেশের জনসংখ্যাও কিন্তু এক্ষেত্রে অনেকটাই বেশি। এখানে বিভিন্ন ভাষা, ধর্ম, জাতি, সংস্কৃতি ও বিভিন্ন ধরনের জীবনযাত্রা পালনকারী মানুষ একসঙ্গে বসবাস করে। এতে এই যে এত সংস্কৃতি, এত বৈচিত্র্যময় দেশের জন্য শুধু কয়েকটি সাধারণ নিয়ম তৈরি করলেই চলে না, প্রত্যেকটি বিষয়কে কিন্তু স্পষ্টভাবে সংবিধানে উল্লেখ করার প্রয়োজন হয়েছে। তাই কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা, নাগরিকদের মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা নির্দেশমূলক তত্ত্ব, এটা কিন্তু একটু পরে পড়বো, আজকে সেশন না হলেও পরের সেশনে কিন্তু এটা আলোচনা করবো যে নির্দেশমূলক তত্ত্ব বা নির্দেশমূলক নীতি। তাছাড়াও তোমার আছে মৌলিক কর্তব্য, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, তাছাড়াও তোমার বিভিন্ন ধরনের আপৎকালীন অবস্থা বা জরুরি ব্যবস্থা, তপশিলভুক্ত যে সমস্ত এলাকাগুলি তপশিলে আছে অর্থাৎ তপশিলভুক্ত এলাকা, উপজাতি বিভিন্ন ধরনের যে ভারতবর্ষে উপজাতি বসবাস করে, বিভিন্ন ধরনের যে আদিবাসী বসবাস করে। তাছাড়াও এক্ষেত্রে সরকারি ভাষা আছে, চাকরি আছে, আর্থিক ব্যবস্থাপনা আছে, এমন এমন অসংখ্য এই সমস্ত ব্যাপারগুলো, এমন অসংখ্য বিষয় সংবিধানে বিস্তারিতভাবে কিন্তু লেখা রয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে ভালো ভালো বৈশিষ্ট্য গ্রহণ করে সেগুলোকে কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবিধানের প্রণেতারা চেয়েছিলেন যে ভবিষ্যতে কোনো বিষয়ে অযথা বিভ্রান্তি বা মতবিরোধ যাতে না তৈরি করা হয়, তার জন্যই অনেক নিয়মে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, স্পষ্ট ভাষায় এ সমস্ত জিনিস ভালোভাবে লেখা হয়েছে ভারতীয় সংবিধানে। এই কারণেই ভারতীয় সংবিধান আকারে এত বড় হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ভারতীয় সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান বা লার্জেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। কারণ এতে ভারতবর্ষের মতো বিশাল ও বৈচিত্র্যময় দেশের শাসন ব্যবস্থার প্রয়োজনীয় প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বিস্তারিতভাবে লেখা রয়েছে। ঠিক আছে, এরপর দেখো গৃহীত হয় 1949 সালে। এটা একটু ভালোভাবে পড়া যাক। যে এখন আমরা জানবো যে
ভারতীয় সংবিধান 26শে নভেম্বর 1949 সালে কিন্তু আহ, গৃহীত হয়। এই তারিখটা এই জন্যই গুরুত্বপূর্ণ। হুম, আনুষ্ঠানিকভাবে কিন্তু গৃহীত হয়। এই যে 26শে নভেম্বর 1949 সালে গণপরিষদে ভারতের সংবিধানকে আনুষ্ঠানিকভাবে অ্যাডপ্ট বা গৃহীত করা হয়। এখানে এই যে গৃহীত ব্যাপারটা আমরা শুনছি, এই যে গৃহীত ব্যাপারটা যে 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান বিধান কিন্তু গৃহীত হয়। এই গৃহীত মানে কি? এই গৃহীত ব্যাপারটা জিনিসটা কি? তো এখানে গৃহীত কথাটির মানে হলো যে গণপরিষদ সংবিধানের চূড়ান্ত খসড়াকে কিন্তু অনুমোদন দেয়। এই খসড়া ব্যাপারটা কিন্তু মনে রাখবে, একটু পরে বলছি। হুম, এই খসড়া ব্যাপারটা একটু মনে রাখবে। তো অনেকে মনে করেন যে এই দিন থেকে কিন্তু সংবিধান কার্যকর হয়ে গেছিল। 1949 সালে 26শে নভেম্বর হয়ে গেছিল, কিন্তু এটা ঠিক নয়। সংবিধান 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হলেও পুরো সংবিধানটা কার্যকর হয় কিন্তু 26শে জানুয়ারি 1950 সালে। এই যে 26শে নভেম্বর 1949, 26th নভেম্বর 1949 সাল, আরেকটা আছে তোমার 26শে জানুয়ারি 1950। এই যে দুটো তারিখ দেখতে পাচ্ছ, এই দুটো তারিখ, এই দুটো তারিখের মধ্যে প্রায় 2 মাসের ব্যবধান ছিল। এই দুটো সময়ের মধ্যে প্রায় 2 মাসের ব্যবধান ছিল। কতদিনের ব্যবধান ছিল? না, 2 মাসের ব্যবধান ছিল এক্ষেত্রে। হুম আর এই যে 2 মাস সময় পাওয়া গিয়েছিল, এই 2 মাসের মধ্যেই এই সময় সংবিধান কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি কিন্তু ভারতীয় নেতাদের মাধ্যমে নেওয়া হয়। হুম তাহলে এক্ষেত্রে মনে রাখবে যে সরাসরি 26শে নভেম্বর মানে গৃহীত, আর 26শে জানুয়ারি মানে কিন্তু কার্যকর। এবার একটা আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এই যে 26শে জানুয়ারি তারিখটা হুম কার্যকর হওয়ার জন্য এই তারিখটাই কেন স্পেশালি বেছে নেওয়া হয়েছিল? তো এখানে উত্তর হবে তোমার 1930 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের জাতীয় কংগ্রেস কিন্তু পূর্ণ স্বরাজ দিবস পালন করে। কি পালন করে? 26শে জানুয়ারি 1930 সালে পূর্ণ স্বরাজ দিবস কিন্তু পালন করে। কে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি। এই আইএনসি কিন্তু 26শে জানুয়ারি 1930 সালে পূর্ণ স্বরাজ দিবস পালন করেছিল। এই যে ঐতিহাসিক দিন, এই স্মৃতিকে সম্মান জানাতে প্রধানত এই 26শে জানুয়ারি দিনটিতে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়। আর এই যে 26শে নভেম্বর ব্যাপারটা, এটা মনে রাখবে, এই দিনটা এই দিনটাকে ভারতবর্ষে কনস্টিটিউশনাল ডে হিসেবে তোমার পালিত হয়ে থাকে। হুম তো 26শে জানুয়ারি দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। হ্যাঁ এই যে কনস্টিটিউশনাল ডে, এটা পালন করা হয় কেন? কারণ এই দিবস পালনের উদ্দেশ্য হলো সংবিধানের যে আদর্শ, সংবিধানের যে মূল্যবোধ, এটা সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতা করা, যে সবাই কেমনভাবে সংবিধানের আওতায় থাকবে, তাদের ক্ষেত্রে, দেশের শাসন ব্যবস্থার ক্ষেত্রে, দেশের ডেমোক্রেসির ক্ষেত্রে এই সংবিধানটা কতটা গুরুত্বপূর্ণ। তাই 26শে নভেম্বর দিনটিকে কনস্টিটিউশনাল ডে বা বলতে পারি সংবিধান দিবস হিসেবে ভারতবর্ষে পালন করা হয়। এই যে খসড়া ব্যাপারটা, এরপর চলে আসি এই যে খসড়া ব্যাপারটা। এটা কিন্তু হাইলাইট করে রাখতে পারলাম তখন, কারণ আমরা এই খসড়া সম্বন্ধে একটু বিস্তারিত তথ্য জেনে রাখি। ঠিক আছে, এই খসড়া জিনিসটা কি? খসড়া ব্যাপার, এই খসড়া মানে হলো, তো বলা যায় যে কোনো আইন, সংবিধান, বই বা নথির চূড়ান্ত রূপ তৈরি করার আগে প্রস্তুত করা প্রাথমিক যে রূপ, প্রাথমিক যে ড্রাফট, প্রাথমিক যে ওভারভিউ, হ্যাঁ এই ব্যাপারটা, এই যে প্রাথমিক যে এই যে ব্যাপারটা ড্রাফট বা প্রাথমিক রূপ, এটাই কিন্তু হলো তোমার এই খসড়া। হুম তো খসড়া মানে কি? কোনো একটা বই, কোনো একটা লিখিত নথি প্রকাশের আগে সাধারণ যে একটা ওভারভিউ দেওয়া হয় সংক্ষিপ্ত, বা এই যে খসড়া ব্যাপারটা, তাহলে ভারতীয় গণপরিষদের চূড়ান্ত খসড়া ব্যাপারটাকে, এই যে খসড়া সম্বন্ধে আমরা জানলাম, তো এটা সম্বন্ধেও আমাদেরকে জানতে হবে যে ভারতীয় গণপরিষদের চূড়ান্ত খসড়া ব্যাপারটা কি। হুম
এই যে চূড়ান্ত খসড়া বা এই যে ফাইনাল ড্রাফট, এই ব্যাপারটা কি? তো ভারতীয় গণপরিষদের চূড়ান্ত খসড়া বলতে বোঝায় যে গণপরিষদে দীর্ঘ আলোচনা, সংশোধন ও বিতর্কের পর সংবিধানে যে সর্বশেষ বা ফাইনাল রূপ প্রস্তুত করা হয়েছিল তাকে ভারতীয় গণপরিষদের চূড়ান্ত খসড়া বা ফাইনাল ড্রাফট অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। যদি আমরা সহজভাবে বুঝতে চাই ড্রাফট পেপারটা, তাহলে ধরে নাও একটা বই লিখছি আমি, ঠিক আছে? সেই বইয়ের প্রথমে একটা আমি ওভারভিউ বানাচ্ছি বা ড্রাফট বানাচ্ছি। তারপর সেটা উপস্থাপন করছি সবার সামনে। তখন উপস্থাপন করতে গিয়ে অনেকে কিন্তু সেই ড্রাফটটা এটা কিন্তু সংশোধনের পরামর্শ দেয় উপস্থাপন করার সময়। সেই পরামর্শ অনুযায়ী কিন্তু সমস্ত কিছুটা সংশোধন করার পর যে শেষ ও সম্পূর্ণ সংস্করণ বা যে চূড়ান্ত সংস্করণ, ঠিক তেমনভাবেই সংবিধান প্রণয়ন কমিটি প্রথমে একটু কিন্তু খসড়া তৈরি করে। সংবিধানে প্রায় ৩ বছর ধরে আলোচনা ও সংশোধন করা হয় ভারতীয় সংবিধানটাকে, ঠিক আছে? এটা কিন্তু একটু মনে রাখবে, এই ডেটটা কতদিন ধরে, 3 ইয়ার্স। এই যে 3 ইয়ার্স, 3 বছর ধরে কিন্তু ভালোভাবে এটিকে পাল্টানো হয়, এর তথ্যগুলিকে পাল্টানো হয়, তথ্যগুলিকে সংশোধন করা হয়। পরবর্তীকালে যে সংস্করিত রূপ বা চূড়ান্ত চূড়ান্ত খসড়া এটা প্রকাশ করা হয়। তো গণপরিষদের এই যে 3 বছর ধরে আলোচনা ও সংশোধন করা হয়, এই ব্যাপারটা কিন্তু একটু ভালোভাবে মনে রাখবে। আর সমস্ত সংশোধন শেষ হওয়ার পর যে শেষ রূপটি গণপরিষদের সামনে অনুমোদনের জন্য রাখা হয়, সেটি কিন্তু ভারতীয় গণপরিষদের চূড়ান্ত খসড়া বা ফাইনাল ড্রাফট। এখানে জানার বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো তোমার এই যে পূর্ণ স্বরাজ। এই পূর্ণ স্বরাজ ব্যাপারটা সম্বন্ধে আমি আলোচনা করছি, পজ করে নোট করে নিও। আমি এখন পূর্ণ স্বরাজ সম্বন্ধে বলবো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পূর্ণ স্বরাজ। তো ব্রিটিশ শাসনের শুরুতে আমাদের দেশের নেতারা প্রথমে কিন্তু পুরো স্বাধীনতা চাননি। ব্রিটিশ শাসনের শুরুতে ঠিক মতো বলা যাবে না, ঠিক আছে? তো ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলন অ্যাকচুয়ালি শুরু হওয়ার পরবর্তীকালে আমাদের দেশের যে সমস্ত নেতারা ছিলেন, প্রথমে কিন্তু একেবারে পুরো স্বাধীনতা কিন্তু ইংরেজদের কাছ থেকে চাননি ভারতীয়দের পক্ষে। তারা চেয়েছিলেন যে ইংরেজদের অধীনে থেকে ভারতীয়দের জন্য কিছু রাজনৈতিক অধিকার আর আংশিক স্বাধীনতা আদায় করতে হবে। যাকে কি বলা হতো বলতো? যাকে বলা হতো তোমার, দেখো, যাকে কি বলা হতো বলো তো? আমি লিখে রাখছি কারণ কাজে লাগবে। স্বায়ত্তশাসনের এই যে ব্যাপারটা, এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ব্রিটিশদের আওতায় থেকে বা বিভিন্ন ধরনের উচ্চ শক্তির আওতায় থেকে দেশকে পরিচালনা করা বা দেশের জন্য রাজনৈতিক অধিকার বা আংশিক স্বাধীনতা আদায়, এটাই হলো প্রধানত স্বায়ত্তশাসন। কিন্তু কিন্তু পরে তারা বুঝতে পারেন যে এই যে অর্ধেক স্বাধীনতা, এই যে স্বায়ত্তশাসন, এই ব্যাপারটাতে এই ব্যাপারটাতে কিন্তু স্বাধীনতা এই ব্যাপারটাতে বা এই ধরনের স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু বা এই অর্ধেক স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু মানুষের কোনো প্রকার আসল উন্নতি কিন্তু হবে না। তখন সবাই মিলে সিদ্ধান্ত নেন যে আমাদের লক্ষ্য আংশিক নয়, বরং সম্পূর্ণরূপে আমাদেরকে স্বাধীন হতে হবে। আর এই যে পুরো স্বাধীনতা পাওয়ার দাবিটা, এটাই হলো কিন্তু পূর্ণ স্বরাজ। সংবিধান প্রণয়নকারী সংস্থা বা গণপরিষদ, হুম, এটা কি জিনিস? যদি গণপরিষদ জিনিসটা সম্বন্ধে আমরা জানতে চাই, 1 মিনিট জাস্ট। এই যে সংবিধান প্রণয়নকারী সংস্থা, গণপরিষদ কার্যকরী, এটা আমরা পড়লাম দুটো। এই গণপরিষদ ব্যাপারটা কি? এই গণপরিষদ হলো সংবিধান প্রণয়নকারী সংস্থা, এক কথায় বলতে গেলে। কি গণপরিষদটা কি? গণপরিষদ হলো এক কথায় বলতে গেলে সংবিধান প্রণয়নকারী সংস্থা। ভারতের সংবিধানে ভারতের যে সংবিধান, সেটা কিন্তু কোনো একজন ব্যক্তি তৈরি করেননি। সংবিধান প্রণয়নের জন্য একটি বিশেষ সংস্থা গঠন করা হয়েছিল, যার নাম হলো গণপরিষদ। সহজভাবে যদি বলতে চাই, তাহলে এই যে গণপরিষদ, এটা এটা ছিল সংবিধান তৈরি করার জন্য গঠিত একটি বিশেষ প্রতিনিধি সভা। এই গণপরিষদের সদস্যরা
দেশের বিভিন্ন প্রদেশ ও দেশীয় রাজ্য থেকে নির্বাচিত হয়ে এসেছিলেন। তারা দীর্ঘ সময় ধরে আলোচনা, বিতর্ক এবং মত বিনিময়ের মাধ্যমে সংবিধানের প্রত্যেকটি ধারা তৈরি করেন। কোনো বিষয় কিন্তু একদিনে ঠিক করা হয়নি। প্রত্যেকটি বিষয় নিয়ে বহুবার আলোচনা করা হয়েছে, প্রয়োজন হলে সংশোধনও করা হয়েছে এক্ষেত্রে। এই কারণেই ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধানকে অত্যন্ত সুপরিকল্পিত এবং চিন্তা ভাবনা করে তৈরি করা একটি সংবিধান বলা হয়। স্ট্যান্ডার্ড কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড যেটাকে বলা হয়। তো মনে রাখবে, এই যে গণপরিষদই সংবিধান প্রণয়নকারী সংস্থা। তবে গণপরিষদের সংবিধান প্রণয়নকারী সংস্থা হলেও সংবিধানে খসড়া তৈরির কাজ করেছিল, কিন্তু সংবিধান প্রণয়ন কমিটি বা বা তোমার ড্রাফটিং কমিটি যেটাকে বলা হয়, ড্রাফটিং কমিটি ড্রাফটিং কমিটি বলা হয়। এই কমিটির সভাপতি কে ছিলেন? এই যে ড্রাফটিং কমিটি যদি জিজ্ঞাসা করা হয়, সভাপতিত্ব কে করেছিলেন? না, সভাপতিত্ব করেছিলেন তোমার বিআর বা ভীমরাও রামজি আম্বেদকর। হুম, হুম। কিন্তু চূড়ান্তভাবে সংবিধান গ্রহণ ও অনুমোদন করেছিল কিন্তু পুরো গণপরিষদ। পুরো গণপরিষদ বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া পুরো এই সংবিধানকে চূড়ান্তভাবে গ্রহণ ও অনুমোদন করেছিল। এখানে কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবে যে ভারতীয় সংবিধান কিন্তু পুরো সুন্দর ক্যালিগ্রাফিতে হাতে লেখা। কে লিখেছিলেন? না, লিখেছিলেন তোমার, এটা কিন্তু মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে। তো ভারতীয় সংবিধান হাতে কে লিখেছিলেন? উত্তরটা হবে প্রেম বিহারী নারায়ণ নারায়ণ রামজাদা। হুম ইনি কিন্তু সুন্দর ক্যালিগ্রাফিতে এই পুরো সংবিধানটা লিখেছিলেন। কিন্তু এক্ষেত্রে এই যে পুরো সংবিধান তিনি হাতে সুন্দর করে লিখেছিলেন, সুন্দর ক্যালিগ্রাফিতে লিখেছিলেন, এক্ষেত্রে কিন্তু তার একটা শর্ত ছিল। শর্তটা কিরূপ? যে শর্তটা এই ছিল যে প্রত্যেক সংবিধানের প্রত্যেকটা পাতায় তার নাম লেখা থাকবে এবং শেষে সংবিধান কনস্টিটিউশনাল বুকের সব থেকে শেষে কিন্তু তার স্বাক্ষর থাকতে হবে। এটাই ছিল প্রেম রামজাদার একটা শর্ত। চলো, এ সম্বন্ধে কিছু আর জানা দরকার নেই। চলো, এরপর আমরা কি পড়বো? এই যে গণপরিষদের প্রথম সভা 9 ডিসেম্বর 1946, মনে রাখবে এটা, ঠিক আছে? গণপরিষদের প্রথম সভা বসে 9 ডিসেম্বর 1946 সালে। 1946 সালে 9 ডিসেম্বর এই যে সভা অনুষ্ঠিত হয়, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লির সংবিধান সভাকক্ষ। হুম বর্তমান সংসদের যেটা সেন্ট্রাল হল। তো এই যে প্রথম সভা, এই প্রথম সভার সদস্য সংখ্যা কত ছিল যদি প্রশ্ন আসে? এই যে প্রথম সভা, এই ব্যাপারটা 1946 সাল, 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা, এটাতে মেম্বার কত এসেছিল? কতগুলো মেম্বার অংশগ্রহণ করে? না, এর উত্তর হবে তোমার 207 জন। হ্যাঁ, 207 জনটা মনে রাখবে, সরাসরি আসি এর ক্ষেত্রে। কিন্তু একটা কথা কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে যে মুসলিম লীগের সদস্যরা এই সভা বয়কট করায় তারা কিন্তু এই প্রথম গণপরিষদের প্রথম সভায় অংশগ্রহণ করেননি। তো এই যে প্রথম সভা 1946 সালে 9 ডিসেম্বর যে ভারতের গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়, এর সভাপতি কে ছিলেন? এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যে 1946 সালে 9 ডিসেম্বর ভারতের গণপরিষদের প্রথম সভা যে অনুষ্ঠিত হয়, তার চেয়ারম্যানশিপ কারাতে ছিল বা চেয়ারম্যান কে ছিলেন? তো এটা কিন্তু মনে রাখবে, চেয়ারম্যান ছিলেন তোমার চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর সচিদানন্দ সিনহা। ইনি কিন্তু এই গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন। তবে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, তবে তিনি ছিলেন প্রধানত কি বলতো? তিনি ছিলেন এই যে সচিদানন্দ সিনহা, ইনি ছিলেন টেম্পোরারি চেয়ারম্যান কিন্তু, ঠিক আছে? ইনি ছিলেন টেম্পোরারি চেয়ারম্যান, এই কথাটা মনে রাখতে হবে, সম্পূর্ণভাবে স্থায়ী সভাপতি হননি। তো
আমাদের মনে প্রশ্ন প্রশ্ন আসতে পারে, ইনি যদি টেম্পোরারি চেয়ারম্যান ছিলেন তাহলে পার্মানেন্ট চেয়ারম্যান কে হয়েছিলেন? এটি প্রশ্ন তো আসতেই পারে। তাহলে পার্মানেন্ট চেয়ারম্যানটা হয়েছিলেন কে? তো পার্মানেন্ট চেয়ারম্যান হয়েছিলেন 1946 সালে। মনে রাখবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 1946 সালে, 1946 সালের 11ই ডিসেম্বর। হুম 11 ডিসেম্বর, 1946 সালের 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর জেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন। এটা কিন্তু মনে রাখবে যে প্রথমত প্রথমত অস্থায়ী সভাপতির এক কথায় যদি বলি, তাহলে প্রথমত অস্থায়ী সভাপতি হিসেবে সচিদানন্দ সিনহা বা ডক্টর সচিদানন্দ সিনহাকে অ্যাপয়েন্টমেন্ট করা হলেও পরবর্তীকালে এই পার্মানেন্ট চেয়ারম্যানশিপ চলে যায় ডক্টর রাজেন্দ্র প্রসাদের হাতে। কত সালে? 1946 সালের 11 ডিসেম্বর। তারিখটা কিন্তু একটু মনে রাখতে হবে। ভারতীয় সংবিধান রচনার এই যে আনুষ্ঠানিক যাত্রা, এই প্রথম প্রথম প্রধানত এই যে গণপরিষদের সভা, এর মাধ্যমে শুরু হয়। আবার আমি এক্ষেত্রে রিপিট করছি যে ভারতের সংবিধান রচনার আনুষ্ঠানিক যাত্রা এই প্রথম সভার মাধ্যমে শুরু হয়। তো আমরা বললাম যে মুসলিম লীগ, এই যে ভারতীয় গণপরিষদের প্রথম সভা, ভারতীয় গণপরিষদের এই যে প্রথম সভা, এই সভাতে মুসলিম লীগের ব্যাপারটা আমরা বললাম। ঠিক আছে, মুসলিম লীগের ব্যাপারটা প্রধানত আমরা বললাম। তাহলে এই যে মুসলিম লীগ অংশগ্রহণ করেনি, কারণটা কি? এই যে 1946 সালের 9 ডিসেম্বর যে ভারতীয় গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়, যার টেম্পোরারি চেয়ারম্যানশিপ ছিল তোমার ডক্টর সচিদানন্দ সিনহাতে, এই দিন এই সভায় মুসলিম লীগ কেন অংশগ্রহণ করেনি? কেন 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 প্রশ্নটা আমাদের আসছে। তো এর উত্তর হবে যে মুসলিম লীগের নেতা ছিলেন কে? এই নেতাটা কি ছিলেন তখনকার দিনে? এটা কিন্তু মনে রাখবে, মোহাম্মদ আলী জিন্নাহ। ইনি ছিলেন মুসলিম লীগের সভাপতি তখনকার দিনে। তো মুসলিম লীগ পাকিস্তান নামে একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছিল। দেশভাগের সময় মুসলিম লীগ পাকিস্তান নামে একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি জানাচ্ছিল। তাদের এক্ষেত্রে অভিযোগ ছিল যে গণপরিষদে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যদি প্রভাব বেশি থাকে, তাহলে মুসলিম লীগের দাবি ও স্বার্থ যথাযথ গুরুত্ব পাবে না। এছাড়াও ক্যাবিনেট মিশন পরিকল্পনা এর ব্যাখ্যা নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতবিরোধ তৈরি হয়। এই কারণেই মুসলিম লীগ 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বয়কট করে। সে অধিবেশনে তারা অংশগ্রহণ করেননি। তাহলে এই যে গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি পার্মানেন্ট পার্মানেন্ট চেয়ারম্যানশিপ তার হাতে ছিল। এটা কিন্তু মনে রাখো। আর খসড়া প্রণয়ন কমিটির সভাপতি ডক্টর বি.আর. আম্বেদকর, আমি প্রথম যেটা বললাম। তো এখানে কিন্তু গণপরিষদের খসড়া প্রণয়ন কমিটির সভাপতি ডক্টর বি.আর. আম্বেদকর, যেটা আমরা দেখলাম। এখন এই ব্যাপারটাকে নিয়ে একটু আরেকবার রিটার্ন আসা যাক। গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এখানে কিছু ডিটেলস জানার কিন্তু আমাদের একটু ব্যাপার-স্যাপার আছে। তো দেখো, গণপরিষদের তো প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি 1946 সালের 11 ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সভাপতি বা পার্মানেন্ট চেয়ারম্যানশিপ বা প্রেসিডেন্ট অব দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি এর নির্বাচিত হন। এই গণপরিষদের ইংরেজি হচ্ছে তোমার কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এটা কিন্তু মনে রাখবে। তো এই যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির চেয়ারম্যানশিপ ডক্টর রাজেন্দ্র প্রসাদের হাতে যায়। তো এই যে ব্যাপারটা, এই যে রাজেন্দ্র প্রসাদ এর সভাপতিত্বেই ভারতীয় সংবিধান নিয়ে দীর্ঘ আলোচনা, বিতর্ক ও সংসদের কাজ কিন্তু সম্পন্ন হয়। 1949 সালে 1949 সালে 1949 সালে 26শে নভেম্বর 26শে নভেম্বর
1949 সালের 26 নভেম্বর গণপরিষদ কিন্তু আমাদের ভারতীয় সংবিধান গ্রহণ করে, এবং 1950 সালের 26 জানুয়ারি, না 1950 সালের 24 জানুয়ারি, কথাটা ব্যাপার থাকে, এখানে একটা চেন সিস্টেম আছে, ঠিক আছে, আমি যেটা বলতে ভুলে গেলাম, 1900 ভুলে গেছিলাম, চলো, 1946 সালে কি হয়, গণপরিষদ দ্বারা গৃহীত। এরপর আমরা চলে আসি 1950, সরি, 1946 হবে না, 1949 হবে, হ্যাঁ, বারবার ওই ভুল হয়ে যাচ্ছে। 1949 সালে কিন্তু গৃহীত হয়। 1950 সালের চেন সিস্টেমগুলো একটু দেখে নেবে, হ্যাঁ। 1946 সালে গৃহীত হয়, 1950 সালের 24 জানুয়ারি। এই দিনটাতে কিন্তু, এই দিনটাতে কি হয় বলতো, এই দিনটাতে তোমার ভারতের সংবিধানের যে চূড়ান্ত কপি বা ফাইনাল ড্রাফট, সেটাতে কি হয়, সাইন হয়, হ্যাঁ, যে পাস হবে, সেটা বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতৃত্বের দ্বারা সাইন হয়। হুম। আর এই সাইন হওয়ার পরেই 1950 সালের 1950 সালের 26 জানুয়ারি কিন্তু লাগু হয়ে যায় ভারতীয় সংবিধান। অতএব এই তিনটে চেন তোমরা মনে রাখবে, যে 1949 সালে ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয়, 1950 সালের 24 জানুয়ারি গণপরিষদ দ্বারা স্বাক্ষরিত হয়, 1950 সালের 26 জানুয়ারি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বা গণপরিষদ দ্বারা কিন্তু কার্যকর হয়। কত? 1950 সালের 26 জানুয়ারি। এটা কিন্তু মনে রাখবে। চলো নেক্সট, আরেকটা ব্যাপার মনে রাখি, যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাই ডক্টর রাজেন্দ্র প্রসাদের নাম একদিকে যেমন, একাধারে যেমন গণপরিষদের সভাপতি হিসেবে, অন্যদিকে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ভারতীয় সাংবিধানিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুম। নেক্সট কি আছে, সংবিধান প্রণয়নে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু বলবো। দেখো, তো কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। হুম। তো ভারতীয় সংবিধান কিন্তু হাতে লেখা আর খুব সুন্দরভাবে অলঙ্কৃত হয়। হুম। ভারতের যে সংবিধানের মূল কপিটা আছে, এটা কিন্তু হাতে লেখা আর খুব সুন্দর অলঙ্কৃত। তো সংবিধানের যে ভারতীয় সংবিধান, যে সাংবিধানিক বুক, এই ভারতীয় সংবিধান ইংরেজি ও হিন্দি উভয় মূল কপিতেই হাতে লেখা হয়েছিল। হিন্দি, ইংরেজি দুটোতেই কিন্তু হাতে লেখা হয়েছিল। কে লিখেছিলেন? প্রেম বিহারী নারায়ণ রামজাদা। আমি একটু আগে আলোচনা করলাম ওনার নিয়ে, ঠিক আছে, আর তিনি পারিশ্রমিক নেননি, হ্যাঁ, এই ব্যাপারটা আমি আলোচনা করলাম। তার যে স্বাক্ষর থাকে, এই ব্যাপারটা কিন্তু একটু আগে আলোচনা করলাম, আগে গিয়ে দেখে নিও। তো এই যে এই যে খুব সুন্দর যে নকশায় অলঙ্কৃত ব্যাপারটা, হাতে তো লিখেছেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এই যে আমাদের যে ম্যান কনস্টিটিউশনাল বুক, ওর যে খুব সুন্দরভাবে যে নকশা করা আছে, খুব সুন্দর যে ক্যালিগ্রাফি আছে, এটা বা খুব সুন্দর যে অলঙ্করণ আছে, এই অলঙ্করণের ব্যাপারটা অলঙ্কৃত হয়েছিল কোথা থেকে? অলঙ্কৃত হয়েছিল নন্দলাল বসু এবং তার শান্তিনিকেতনের শিল্পী দলের সদস্যদের দ্বারা। কিন্তু এটা মনে রাখবে, কে? নন্দলাল। খুব সুন্দর যে আমাদের ক্যালিগ্রাফিটা, দেখো আমি লিখে দিচ্ছি। এই ক্যালিগ্রাফিটা তোমার কে লিখেছিলেন, কে বানিয়েছিলেন? নন্দলাল বোস। হ্যাঁ, নন্দলাল বসু আর অ্যান্ড এক মিনিট, কলম ডিস্টার্ব করছে। নন্দলাল বসু অ্যান্ড আত্মার মেম্বার অফ শান্তিনিকেতন। এটা মনে রাখবে, যে সুন্দর যে ক্যালিগ্রাফিটা, নন্দলাল বসু অর্থাৎ শান্তিনিকেতনের সদস্যগণ কিন্তু খুব সুন্দরভাবে
ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফিটা অলঙ্করণ করেছিলেন। ঠিক আছে? ও অলঙ্করণটা অলঙ্কৃত করেছিলেন। এই যে তাদের অলঙ্করণ, এই অলঙ্করণে ভারতের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে। তাই ভারতীয় সংবিধান শুধুমাত্র বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধানই নয়, এটি একটি কিন্তু দারুণ শিল্পকর্ম। হুম? এই যে ব্যাপারটা আমি দেখলাম যে মূল সংবিধান হাতে লেখা, অলঙ্কৃত আমি আলোচনা করলাম। মূল সংবিধানের প্রামাণ্য পাঠ ২ টি ভাষায়, ইংরেজি ও হিন্দি। এটা দেখে নেবে। হ্যাঁ, এই যে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব এই ব্যাপারটা নিয়ে। বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে বিশ্বের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য গ্রহণ করা হয়েছে ভারতীয় সংবিধানে। বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে বিভিন্ন বৈশিষ্ট্য গ্রহণ করা হয়েছে। এই ব্যাপারটা একটু দেখো এখানে। একটু বিস্তারিতভাবে আলোচনা করব এটা নিয়ে। তো ভারতীয় সংবিধান রচনার সময় বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানকে ভালোভাবে পড়ে দেখা হয়েছিল। ভারতীয় যে উচ্চপদস্থ ব্যক্তিগণ আছে, যারা যারা সংবিধান প্রণয়নে অংশগ্রহণ করেছিল, সেখানের সংবিধান প্রণয়ন কমিটি বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার যে সমস্ত সদস্যরা, তারা বিভিন্ন দেশে গিয়ে ভারত বিভিন্ন দেশের সংবিধানগুলোকে ভালোভাবে আলোচনা করে, ভালোভাবে আয়ত্ত করে, ভালোভাবে পড়ে দেখে দেশের সংবিধানে যে বিষয়টি ভালো ও কার্যকর বলে মনে করেছিল তারা, সেই বৈশিষ্ট্যটি কিন্তু ভারতীয় সংবিধানে তারা গৃহীত করে। তারা সেক্ষেত্রে বসিয়ে দেয়, সেখানে উল্লেখ করে। তবে কোনো দেশের সংবিধান হুবহু এক্ষেত্রে নকল করা হয়নি। ভারতের প্রয়োজন, সমাজ ব্যবস্থা, পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে, সেই পরিস্থিতির সাথে মিলিয়ে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু গ্রহণ করেছে। এই কারণে ভারতীয় সংবিধানকে ধার করা সংবিধান বা বরোয়েড কনস্টিটিউশন বলা হয়। যদি প্রশ্ন আসে যে বরোয়েড কনস্টিটিউশন কোন দেশের কনস্টিটিউশনকে বলা হয়, কোন দেশের কনস্টিটিউশনকে বলা হয়, তাহলে এখানে উত্তর কি হবে? যে ইন্ডিয়ান কনস্টিটিউশন। লিখে দিচ্ছি এটা, বরোয়েড কনস্টিটিউশন। হ্যাঁ, এই যে বরোয়েড কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানকে এ কারণেই বরোয়েড কনস্টিটিউশন বলা হয়। তো এই নামের অর্থ কিন্তু নকল, এই যে বরোয়েড কনস্টিটিউশন, এই ব্যাপারটা, এটা কিন্তু নকল করা নয়। এক্ষেত্রে পরে আমরা কি বুঝতে পারলাম যে বরোয়েড ব্যাপারটা কিন্তু নকল করা নয়, বরং বিভিন্ন দেশের ভালো ভালো বৈশিষ্ট্য গ্রহণ করে সেগুলিকে একটু মডিফাই করে, সেগুলি একটু সংস্করণ করে ভারতীয়দের জন্য, ভারতের জনগণের জন্য, ভারতের শাসন ব্যবস্থার জন্য উপযোগী একটি সংবিধান তৈরি করা হয়। আর এই ব্যাপারটা আমরা দেখে নিলাম, দুটো দেখে নিলাম, এগুলো পড়ে নেবে। প্রস্তাবনা অনুযায়ী ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যে আত্মপ্রকাশ করে, বা প্রজাতান্ত্রিক রাষ্ট্র, বা এই ব্যাপারগুলো একটু দেখে নেবে। থ্যাংক ইউ। আজকের সেশন এতটাই। বাকিটা পরবর্তী সেশনে আমরা আলোচনা করব। তো আমার পড়ানোটা যদি ভালো থাকে, ভালো লেগে থাকে তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, এটা আমার নতুন চ্যানেল। আর যতটা সম্ভব শেয়ার করে দাও, তার চারিদিকে শেয়ার করে দাও, যাতে আমার উৎসাহ জাগে ও আমি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও বানাতে পারি। ধন্যবাদ। আমি সৌরভ রায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।